আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমরা 3.2 অধ্যায় শেষ করে দিয়েছি গত ক্লাসে, বৃহস্পতিবারের ক্লাসে। আজকে শুরু করতে যাচ্ছি নবম অধ্যায় ত্রিকোণমিতি। দেখতে পাচ্ছ লেখা আছে এখানে নবম অধ্যায় ত্রিকোণমিতি। এটা তোমাদের একেবারে নতুন বিষয়, ক্লাস 8 এ ছিল না, 8 পর্যন্ত কোনোদিন শুনোনি। যারা এর আগে এক্সট্রা ক্লাস করেছো তারা কিছুটা ধারণা লাভ করেছো, অথবা বই যারা এটা দেখেছো তারা ধারণা লাভ করেছো। নতুন বই চলে আসছে, তোমরা সংগ্রহ করতে পারবে আগামীকাল থেকে। যে বইগুলো যেগুলো পাচ্ছিল গণিত সহ ওই বইগুলো চলে আসছে। তো ত্রিকোণমিতি সম্পর্কে আমরা প্রথমে জানি। ত্রিকোণমিতি এটার ইংরেজি হচ্ছে ট্রি, টি আর আই, ট্রি। তারপরে গণ, জি ও এন ও, গণ। তারপরে হচ্ছে মেট্রি, এম ই টি আর আই, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত। তো প্রথমে কি আছে? টি আর আই, ট্রি। তারপরে জি ও এন ও, গণ। তারপরে এম ই টি আর ওয়াই, মেট্রি, ত্রিগণমেট্রি। বুঝতে পারতেছো সবাই কি লেখা আছে এখানে? কি লেখা আছে? ত্রিগণমেট্রিক। ত্রিগণমেট্রি। আচ্ছা, বাংলা একটা ভাষা যেমন আছে ঠিক একইভাবে একটা ভাষা আছে, সেই ভাষার নাম হচ্ছে ল্যাটিন। ল্যাটিন ভাষা নাম শুনছো না? এই ভাষা ল্যাটিন। ইয়েস স্যার। ল্যাটিন ভাষার নাম শুনছো? আচ্ছা, ইয়েস স্যার। তো তুমি খেয়াল করবে যে বিজ্ঞানের বিভিন্ন বিষয়, যেমন গণিতের যে আমরা বিভিন্ন আলফা বিটা গামা এরকম বিভিন্ন যে ইয়াগুলো আছে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এই প্রতীকগুলো এবং নামগুলো এই ল্যাটিন থেকে আসছে। যেমন সোডিয়াম, এস না হয় কি হয়েছে এন এ, ন্যাট্রিয়াম থেকে আসছে। ন্যাট্রিয়াম কিন্তু ল্যাটিন নাম। তো এই ধরনের অনেক কিছু ল্যাটিন থেকে আসছে। তো ল্যাটিন একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, যেই ভাষাতে এটা গ্রিকের একটা ল্যাঙ্গুয়েজ, গ্রিক ল্যাঙ্গুয়েজ ল্যাটিন। এই ভাষাতে 1 2 3 4 কে বলা হয় 1 2 3 4 কে বলা হয় মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, এরকম করে বলে। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা 4, পেন্টা 5। এইভাবে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডকা এরকম ভাবে চলে 10 পর্যন্ত। তো ট্রাই মানে আসলে কত? 3। বাংলা ভাষাতে হবে 3। এটা হচ্ছে ট্রাই কোন ভাষার শব্দ? ট্রাই কোন ধরনের শব্দ? ট্রাই ল্যাটিন। ল্যাটিন শব্দ, গ্রিক ভাষার শব্দ, ল্যাটিন, গ্রিক বর্ণ। গণ, গণটাও আমাদের শব্দ। গণ মানে হচ্ছে ধার। একটা ত্রিভুজ যদি আমরা আঁকি, এখানে ত্রিভুজ আঁকলাম, এই যে ত্রিভুজের যে ধারগুলো আছে, এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম আমরা, এই ত্রিভুজের যে ধারগুলো, বাহুগুলো, এগুলোকে বলা হয় ধার। তা গণ মানে হচ্ছে ধার। আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ। মেট্রিয়াম থেকে আসছে, পরিমাপ। পরিমাপ, 3 ধারের পরিমাপ। তাহলে ত্রিগণমিতি মানে হচ্ছে 3 ধারের পরিমাপ। এটা মনে রাখো, ট্রি মানে 3, গণ মানে ধার, মেট্রি মানে পরিমাপ। ত্রিগণমেট্রি, এটা বাংলা আমরা বলি ত্রিগণমিতি। বাংলায় শুনতে মনে হয় 3 কোণের পরিমাপ, কিন্তু কোণ নয়, এখানে ইংরেজিতে গণ লেখা আছে। ত্রিগণমেট্রি, 3 ধারের পরিমাপ। জি। আচ্ছা, এখন 3 ধারের পরিমাপের আবার অনুপাত নিয়ে যেখানে কাজ করা হবে সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন বলা হবে ত্রিকোণমেট্রিক রেশিও। আর অনুপাত। রেশিও মানে রেটিও। রেশিও না, রেশিও অনুপাত মানে হচ্ছে অনুপাত। তাহলে ত্রিকোণমেট্রিক রেশিও মানে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে যেই অধ্যায়ের মধ্যে, যেই শাস্ত্রের মধ্যে একটা ত্রিভুজের 3টা যে ধার, এই ধারের অনুপাত নিয়ে কাজ করা হবে, সেই
তোমার অধ্যায় বলো বা সেই হ্যালো মেট্রিক রেশিও কি নাম? ত্রিগোনোমেট্রিক রেশিও, বাংলায় ত্রিগোনোমেট্রিক অনুপাত। তো কিছুটা হলো তো তোমরা পরিষ্কার হয়েছে ত্রিগোনোমেট্রিক অনুপাত। জি আচ্ছা বলো তো গণ মানে কি? জি গণ গণ মানে কি? গণ ত্রিগণ গণ মানে কি? গণ মানে ধার। ও মেট্রি মানে কি? আর এক ধরনের পদ্ধতি। মেট্রি মানে পরিমাপ, গণ মানে ধার, ট্রি মানে তিল। যেমন আমরা পড়েছি না জিওমেট্রি, জিও মানে ভূমি আর মেট্রি মানে পরিমাপ, ভূমির পরিমাপ। আচ্ছা এখন আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা শব্দ আসছে, হিমেলে তোমার মধ্যে শব্দ আসছে, অন্যরা কথা বলে। এটা কোন ধরনের ত্রিভুজ? এটা এবিসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে লম্ব সমকোণী ত্রিভুজ। এটা এ দিয়ে, এটা বি দিয়ে। বি হচ্ছে সমকোণ, এবিসি এটা সমকোণী ত্রিভুজ। তো ত্রিকোণমিতি বোঝার আগে আমাদেরকে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম বুঝতে হবে, কারণ সমকোণী ত্রিভুজ দিয়েই সাধারণত ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আসা হয়। তো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম একটু খেয়াল করো। তো সমকোণী ত্রিভুজের আমরা সাধারণত এটার নাম কি জানি? লম্ব। আর এটার নাম জানি আমরা ভূমি। এটার নাম অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের তিন বাহুর নাম আমরা সাধারণত এইভাবে জানি: লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ। ভূমির সাথে যে কোণ এটাকে আমরা এখন লিখব থিটা। এই থিটাটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ। ভূমি সংলগ্ন কোণ এটা হচ্ছে থিটা। ঠিক আছে? থিটা, থিটাটা গ্রিক শব্দ। থিটা, তারপর আলফা, বিটা, গামা এগুলো সব গ্রিক শব্দ। পাই গ্রিক বর্ণ শব্দ না, তো বর্ণ, এগুলো গ্রিক বর্ণ। তো সমকোণী ত্রিভুজের লম্ব, অতিভুজ আর ভূমি যদি দেওয়া থাকে, তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি করে দিয়েছে পিথাগোরাস, এটা জানো সবাই? পিথাগোরাসের ইয়েস স্যার। আচ্ছা বলো তো, নাফিস বলো। জি স্যার। পিথাগোরাসের সূত্রটা কি সমকোণী ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর লম্ব সমান ভূমির উপর লম্ব যোগ সরি অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ। হচ্ছে ভূমির বর্গ। সংক্ষেপে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এই সূত্রটা হচ্ছে পিথাগোরাস, মহান পিথাগোরাস এই সূত্রটা দিয়েছেন। এটাকে সূত্র বলতে পারো, উপপাদ্য বলতে পারো। এটা উপপাদ্য সূত্র দুইভাবে ব্যবহার করা হয়। পিথাগোরাসের সূত্র এটা আমাদের লাগবে, প্রয়োজনীয় একটা বিষয়। তো সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে বাহুগুলোর নাম এটা আমাদেরকে জানা দরকার। তোমাদের যারা শীট নিয়ে গেছে, শীটে দেওয়া আছে, বইতেও দেওয়া আছে। যে জায়গায় যাবে তার সবগুলো নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে যাবো, তাহলে ত্রিভুজটাকে আমরা ঘুরিয়ে দিতাম। একটু খেয়াল করো, ত্রিভুজটাকে আমরা কি করব? ঘুরিয়ে দিতাম। ত্রিভুজটা ঘুরিয়ে দিলে, ত্রিভুজটা যদি ঘুরিয়ে দিই, তাহলে সি যাবে উপরে, বি আসবে নিচে, এ আসবে এখানে। ত্রিভুজটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম। তাহলে এখন থিটা কোথায় গেল? থিটা এখানে চলে গেল। থিটা কোথায় চলে গেছে? এখন উপরে। এটা উপরে। এই চিত্রটাকে আমি ডান দিকে এভাবে উপরে ঘোরানোর পরে থিটাটা কোথায় চলে গেল? উপরে। থিটা ছিল এখানে, বামে, এটা চলে গেছে উপরে। বি আছে এখানে, আর এ চলে গেল এখান থেকে এদিকে চলে আসছে, ঘুরা দিয়েছে। থিটা গেছে এখন উপরে। এখন এই অবস্থাকেও কি আমরা বিসি কে ভূমি বলতে পারবো? নিয়ম অনুসারে তো বিসি কে ভূমি বলা যায় না, যায় কি? কারণ ভূমি তো নো স্যার। স্যার হ্যাঁ বলো। তো এই অবস্থায় থিটা উপরে আছে,
এখন বিসি কে ভূমি বলা এটা তো কেমন, কারণ এইটা তো আমরা ঘুরে নিয়ে গেছি। আবার দেখো চিত্র যদি এরকম ভাবে থাকে, এরকম করে যদি চিত্রটা থাকে, বি দিলাম এখানে, এখানে দিলাম হচ্ছে এ, এখানে দিলাম সি, তাহলে এই অবস্থাতে কোনটাকে বলবো ভূমি, কোনটাকে বলবো লম্ব? বলো, বলতে পারবো কি আমরা আসলে? এবি ভূমি, এসি এবি লম্ব। না, আসলে এসি অতিভুজ। আচ্ছা, অতিভুজ তো সবসময় এসি, অতিভুজ এসি, অতিভুজ এসি, অতিভুজের কোনো সন্দেহ নাই। অতিভুজে কোনো সন্দেহ আছে? সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহুটা, সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটা তো অতিভুজ, এক্ষেত্রে কোনো সমস্যা আছে? না স্যার, অতিভুজ চিনতে কোনো সমস্যা নেই, সমস্যা হয়ে গেছে ওই দুজনকে, লম্ব আর ভূমি, এই দুটো সমস্যা, তাই জি না? জি এখানে তো বলে দিলাম ভূমি, কিন্তু এখানে কি বলবো? এটা কি উপরে চলে গেছে, এখানে কি বলবো? তাহলে এখন আমাদের জানা দরকার যে লম্ব আর ভূমি না বলে অন্য দুটো নাম বলা হয়, সেই দুটো নাম আমরা খেয়াল করি। থিটার কাছে যে থাকবে, অতিভুজ বাদে থিটার কাছে যে থাকবে তার নাম হবে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর এটার নাম আমরা কি দেব? বিপরীত বাহু। তো থিটার কাছে যে আছে তার নাম কি দিলাম? দেখতে পাচ্ছ না তোমরা, থিটার কাছে যে আছে এর নাম কি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। থিটার বিপরীতে যে আছে, থিটার বিপরীতে একবারে পুরো ওই পাশে যে আছে তার নাম বিপরীত বাহু। বিপরীত বাহু। আচ্ছা, তাহলে এইখানে বিপরীত বাহু কে? থিটার বিপরীতে কি আছে? এইটা হচ্ছে বিপরীত বাহু। স্যার বিপরীত বাহুকে তো লম্ব বাহু বলা যায়, তাই না? হ্যাঁ, বিপরীত বাহুকে লম্ব আমরা বলতেছি, কিন্তু বিভিন্ন সময় যখন ঘুরে যাচ্ছে তখন লম্ব আর ভূমি তো বলা যাচ্ছে না। এজন্য সেই সময় এইভাবে যদি চিত্র থাকে তখন সুন্দর লম্ব ভূমি লম্ব বলা যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে তো ভূমি লম্ব বলাটা কেমন অযৌক্তিক হয়ে যায় না? এখানে বললে তো অযৌক্তিক হবে। এই জন্য আবার থিটাটা চেঞ্জ করে দিলে তখন আমরা কি বলবো? থিটা যদি এখানে দিই, এখানে যখন আলফা দিই, আলফার সাপেক্ষে তখন এটাকে কি বলবো? তখন ভূমি বলবো। তো এই নামটা দিয়ে তখন চেনাটা সহজ হয়। তো থিটার বিপরীতে যে আছে সেই বিপরীত বাহু, আসলে এটাই কিন্তু লম্ব, কারণ লম্বটা অন্যদিকে হয়ে যাচ্ছে। আর থিটার কাছে যে আছে তার নাম কি? সন্নিহিত বাহু, তাই না? এটার নাম কি? সন্নিহিত বাহু। স্যার থিটা কোণটা বুঝবো কিভাবে? আমরা তো বুঝে থাকবো, তাহলে এখানে বলো সি এর সাপেক্ষে বিপরীত বাহুর নাম কি? একজন বলো, সি এর সাপেক্ষে বিপরীত বাহুর নাম কি? কি বললে জানো? বলে গেলাম, বুঝতে পারছো? বি। হ্যাঁ, এসি, এবি। এবি, বাহ সুন্দর, এবি। সি এর বিপরীত আছে এবি। সি এর সাপেক্ষে সন্নিহিত বাহু এবি। আবার এবি। এর সাপেক্ষে সন্নিহিত বাহু সরি স্যার, বিসি। বিসি। আর বিসি বিসি। বিসি। এর সাপেক্ষে সন্নিহিত বাহু বিসি বিসি। এর সাপেক্ষে সন্নিহিত বাহু চিন্তা করে বলো, এর সাপেক্ষে এর সাথে তো এবি আছে, তাহলে এবি তো সন্নিহিত বাহু। আর এ তো সব সময় অতিভুজ, যেখানে নিয়ে যাচ্ছি যেই পজিশনে আপনি রাইট সব সময় এটা বড় এবং অতিভুজ। তাহলে এর সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা? এবি। এর কাছে যে আছে এবি। আর এর সাপেক্ষে বিসির নাম, এর সাপেক্ষে বিসির নাম কি? বিপরীত বাহু। বিপরীত বাহু। আচ্ছা, আরেকটা মনে রাখো, বিপরীত বাহু। বিপরীত বাহু। ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা জিনিস মনে রাখো, যেটা বিপরীত বাহু সেটার নামে লম্ব, যেটা, কারণ চিত্রটা ঘুরিয়ে আমি যদি সেদিক নিয়ে না কেন, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু এটা মনে রাখলে বোঝাটা সহজ। তারপর আরেকটা জিনিস মনে রাখো, যেটা বিপরীত বাহু সেটাই হচ্ছে লম্ব, যেটা সন্নিহিত বাহু সেটাই কি? ভূমি, কারণ আমরা সূত্র তো ভূমি আর লম্ব দিয়ে করবো, এটা মনে রাখো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি এখন, সন্নিহিত বাহু এটা ভূমি না লম্ব? ভূমি। ভূমি, বাহ সুন্দর। আর বিপরীত বাহু লম্ব না ভূমি? লম্ব।
লম্ব অতিভুজ কি আমরা চেঞ্জ হতে পারে, কোণের সাপেক্ষে অতিভুজ চেঞ্জ হতে পারে না। অতিভুজ সমকোণ যেখানে থাকবে তার বিপরীত অতিভুজ কোনোদিন চেঞ্জ হবে না। আচ্ছা এখন আমরা আসি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতি সম্পর্কে বলেছেন ত্রিকোণমিতি হচ্ছে তিন ধারের পরিমাপের অনুপাত। এখন আমরা সেই অনুপাতগুলো কি কি, অনুপাতের 6টা নাম শুনেছিল তোমরা কতদিন মুখস্থ করতে বলছিলাম। সাইন, একটা নাম কি সাইন, এটা আমার ত্রিভুজটা আরেকবার রাখাই এ বি সি, এটা হচ্ছে থিটা। তো সাইন থিটা দিতে হবে কারণ সাইন একা কোনো কাজ করবে না, কারণ কোণের সাপেক্ষে এটা খুব জরুরি। কারণ দেখতেই পাচ্ছি যে আমরা কোণ দিলে চেঞ্জ হয়, এখানে কোণ দিলে লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কোণ দিলে লম্ব ভূমি চেঞ্জ হচ্ছে। আর বিটা সমকোণ বিটা হবে, বিটা আসবে না, বি বাদে এইটা সূক্ষ্মকোণ আসতে হবে। তাহলে সাইন মানে এই কোণ বোঝাচ্ছে, এই কোণের সাপেক্ষে সাইন, এই কোণের সাপেক্ষে কি সাইন, সাইন থিটা মানে থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাত। থিটা কোণের সাপেক্ষে কি অনুপাত? সাইন অনুপাত। সাইন অনুপাত। থিটা কোণের সাপেক্ষে কি অনুপাত? সাইন অনুপাত। আমরা বলবো থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাত। এবিসি ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাত। তো সাইন অনুপাতটা কি? সাইন কোণ দুটো বাহুর অনুপাত। বাংলাতে আমরা যদি বলি তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব আর অতিভুজের অনুপাত। থিটা কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের সাইন অনুপাত, এটা কি লম্ব আর অতিভুজের অনুপাত। এটাকে আমরা এই ত্রিভুজ অনুসারে লম্ব কোণটা নিয়ে আসবো, এবি না বিসি কে নিয়ে আসবো? এবি স্যার, এবি। এবি। আর নিচে নিয়ে আসবো হচ্ছে এসি, অতিভুজ তো সবসময় এসি। এটা গেল প্রথম অনুপাত। দ্বিতীয় অনুপাতের নাম হচ্ছে cos, cos, cos থিটা। এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের cos অনুপাত। এই cos অনুপাতটা কোন দুটো বাহুর অনুপাত? এটা হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। 3 নাম্বার হচ্ছে tan, tan থিটা, থিটা কোণের সাপেক্ষে tan অনুপাত। এটা হচ্ছে লম্ব বাই ভূমি। ভূমি, এই ত্রিভুজেরই ত্রিভুজ লম্ব। আচ্ছা আরো আছে tan এর বিপরীত আছে হচ্ছে cot, এটা একটু আমি করে উল্টা, ভূমি বাই লম্বটা আমি নিয়ে আসছি না, দেখছিলাম তোমাদের শিখে পাওয়া যাবে। cos এর বিপরীত হচ্ছে sec, আর sin এর বিপরীত নাম হচ্ছে cosec। আর মোট কয়টা হলো? 6টা হলো। এখন এই তিনটা মনে রাখতে বলতে এই তিনটা তো বুঝতে পারবে। tan যদি মনে রাখো লম্ব বাই ভূমি, তাহলে cot বুঝতে পারবে যে ভূমি বাই লম্ব, এই উল্টা দিবে ভূমি বাই লম্ব। cos ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে? cos এর উল্টা sec, cos ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আর sin লম্ব বাই অতিভুজ, তাহলে cosec কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। আচ্ছা আরেকটা বিষয় বলি, তোমাদের বই যখন পাবে বইতে লম্ব এবং ভূমি এই শব্দটাই লেখা নাই। তো লম্বের জায়গায় কি লেখা থাকবে এখানে বলো তো দেখি? বিপরীত বাহু। বিপরীত বাহু, গুড। বা ভূমির জায়গায় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, তাহলে tan হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সর্বশেষে আরেকটা বিষয় আসে, দিয়ে শেষ করে দেবো। স্যার আগে বসে আছে আমাদের আচ্ছা এখন এই তিনটাকে মুখস্থ রাখার একটা ছোট পদ্ধতি আছে, একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তোমরা অনেকে শুনেছো, যারা আগে ক্লাস করেছো তারাও জানো। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখার একটা ছন্দ হচ্ছে সাগরে লবণ অনেক। শুনেছো এটা? জি শুনেছি। বাই ভূমি। সাগরে, তো সাগরে থেকে লবণ অনেক, সাগর থেকে পাবো হচ্ছে সাইন। সাগর তার মানে কি? এখান থেকে পাবো সাইন। লবণ মানে লম্ব, অনেক থেকে পাবো কি? অতিভুজ। সাগরে লবণ অনেক,
তাহলে সাগর থেকে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, শীট তোমরা যদি সংগ্রহ করো সেটা দেখে দেওয়া আছে, এই সপ্তাহে শীট নিয়ে যাবে। ও cos থিটা সাগরে লবণ হয়। হচ্ছে, আচ্ছা আমি লিখে দিই এখানে, সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে, এটা হচ্ছে তোমার কসেকটা। আর টেরা লম্বা ভূত। ঠিক আছে, সাগরে লবণ অনেক, সাগরের সাইন লবণ হচ্ছে লম্ব আর অনেক হচ্ছে অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান টেরা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা মনে হয় একটা সহজ হবে না, সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, তিনটা জিনিস মনে রাখতে হবে। আর মনে রাখবে যে এরা তিনজন কে কার বিপরীত, sec থিটা কার বিপরীত, sec থিটা কার বিপরীত, cos থিটা cos থিটার বিপরীত। cosec থিটা কার বিপরীত, sin থিটা sin থিটা। tan থিটা কার বিপরীত, cot থিটা cot থিটা। তার মানে এরা একে অপরের বিপরীত, cot tan এর বিপরীত, tan cot এর বিপরীত, cos sec এর বিপরীত, sec cos এর বিপরীত। আচ্ছা, তো এই পর্যন্ত আজকে আমি শেখাচ্ছি। এরপরে এদের আসল নাম আছে, আবার আসল নাম জানো, সাইন এর আসল নাম কি, না স্যার, নাম কি, এখানে যেটা ব্যবহার করেছে এটা ডাক নাম, এটা ব্যবহার করা হয় ডাক নামে। এদের আবার আসল নাম আছে, বড় নাম। সাইন এর আসল নাম বড় না আচ্ছা দেখিয়ে দিই, সাইন এর আসল নাম এস আই এন ই, এটা হচ্ছে সাইন এর মূল নাম, একটা ই আছে এস আই এন ই। আচ্ছা কসেকটা পরে আসছে ট্যান, ট্যানের আসল নাম হচ্ছে ট্যানজেন্ট, টি এ এন জি ই এন টি, ট্যানজেন্ট। তারপরে সেক, সেকের আসল নাম হচ্ছে সেক্যান্ড, এস ই সি এ এন টি, সেক্যান্ড। তো এখান থেকে এন্ড বাদ দিলে থাকে এস ই সি, সেক থাকে। এখানে ট্যানজেন্টের জেড বাদ দাও তাহলে কি থাকে, ট্যান। এখানে ই বাদ দিলে থাকে সাইন। এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে মূল, সাইন ট্যান আর সেক হচ্ছে মূল তিনটা। এই মূল তিনটার আগে সিও কো যদি আমরা লাগাই, সিও কো, যেমন আমরা বলি কো আবার কো, বিভিন্ন জায়গায় লাগে কো লাগে না, উপো লাগে, তো সাইন আগে কো লাগে, সিও সাইন এস আই এন, তাহলে হয়ে গেল কি কোসাইন। এটা আগে কো লাগাও, কো ট্যানজেন্ট, এটা আগে কো লাগালে কি হবে, কো সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে তিনজন হচ্ছে মূল আর তিনজন হচ্ছে কো, উপ। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত বলার একটা সময় নেই, কো বলতে কি বোঝাচ্ছে। নামকরণ করে খেয়াল করো, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড আর হচ্ছে কোসেকেন্ড। একদম বড় দেখে ছয়টা নাম, মূল নামটা অতএব বড়, অতএব স্যার কি বুঝতে পারিনি। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। সুন্দর, তাহলে বুঝতে পারতেছো। এগুলো যদি সংক্ষেপে তিন অক্ষর করে দেওয়া হয়েছে, তিন অক্ষর শেষেরটা মনে হয় কস, এজন্য আরো অক্ষর বাড়িয়ে কোসেক দেওয়া হয়েছে, কারণ কস তো একটা আছে, একটা শুধুমাত্র হচ্ছে 5 অক্ষর, বাদ বাকি সবগুলো 3 অক্ষর। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে সমকোণী ত্রিভুজের যেটা লম্ব সেটার আরেকটা নাম কি, সন্নিহিত বাহু। না, লম্বের নাম হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। আর এটা ভূমি, সেটার নাম কি, সন্নিহিত বাহু। ও সেটার নাম হচ্ছে, ভূমিটার নাম সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আচ্ছা থিটা যদি আমরা এখানে দিই তখন কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, থিটা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আর এবি আর এসি হবে না, তখন কি হবে, লম্ব তখন কি হবে, থিটা দিয়ে উপরে দিলে বিসি বিসি হয়ে যাবে লম্ব,
যদিও চিত্রটা তখন আসলে ঘুরে যাওয়ার কথা, কিন্তু চিত্রকে জোর করে এই পদ্ধতিতে আমরা রাখি। আমরা বিপরীত বাহু হিসাবে এটাকে আমরা দেখবো, বিপরীত বাহু। আর বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব। তাহলে বুঝতে পারতেছো থিটার অবস্থান চেঞ্জ হলে জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য সাইন একা কাজ করছে না, বরং সাইনের সাথে থিটাটাও কাজ করছে। শুধু যদি বলি সাইন মানে লম্ব বায়ু ত্রিভুজ, থিটা যদি বাদ দিই তাহলে তো কোনটা, এটাও অনেক সময় লম্ব হয়, এটা অনেক সময় লম্ব হয়। থিটা কোণ যদি নির্দিষ্ট করে না করি তাহলে কিন্তু সাইনের একটা অ্যাকুরেট লম্ব নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সাইন একা কাজ করতেছে না, বরং সাইনের সাথে থিটা সহ কাজ করতেছে। তো প্রশ্ন হচ্ছে সাইন থিটা, এখানে সাইন আর থিটা গুণ অবস্থায় আছে নাকি দুটো মিলে একটা আলাদা শব্দ? সাইন এবং থিটা গুণ অবস্থায় আছে নাকি দুইজন মিলে একটা আলাদা শব্দ? কোনটা উত্তর হবে? স্যার গুণ অবস্থায়। গুণ আছে না, গুণ নাই। সাইন থিটা দুইজন মিলে একটা নতুন শব্দ সাইন থিটা। থিটাকে বাদ দিয়ে সাইন কাজ করবে না, ঠিক আছে? গুণ নাই। cos আর থিটা গুণ আছে, গুণ না আলাদা? গুণ না একসাথে আছে, তারা একটাই শব্দ, একটাই শব্দ, গুণ না। tan থিটা গুণ না, কেউই গুণ না, সবগুলো একটাই শব্দ, ঠিক আছে? এটা আমি একসাথে বলছি না, সাপেক্ষে এবিসি ত্রিভুজের সাইন অনুপাত, থিটা কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের সাইন অনুপাত, এইভাবে বলতেছে না। থিটা কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের cos অনুপাত, থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজটির tan অনুপাত, থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজটির cot অনুপাত, থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজটির sec অনুপাত, থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজটির cosec অনুপাত। তাহলে থিটা এবং সাইন এটা তো গুণ না, এটা একটা জিনিসই বোঝাচ্ছে। থিটার সাপেক্ষে সাইন, সাইন একা কোনো কাজ করতে পারবে না, থিটার সাপেক্ষে সাইন। একা সাইন হলে তো কে লম্ব কে ভূমি, তখন একটা গন্ডগোল থেকে যাবে। এই জন্য থিটার সাপেক্ষে না হলে লম্ব ভূমি নির্দিষ্ট করা সম্ভব না। এটা মনে রাখো যে থিটা এবং সাইন এর গুণ অবস্থায় নাই। এরপরে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই ত্রিভুজ, cos থিটা সমান সমান ভূমি বাই ত্রিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এই তিনটা মনে রাখার জন্য সহজে বললাম sin থিটা কি মনে রাখবে কিভাবে? সাগরে লবণ অনেক। cos থিটা কি কিভাবে মনে রাখবে? কবরে ভূত আছে। আর tan থিটা টেরা লম্বা ভূত। আরো অন্য কেউ যদি অন্যভাবে মনে রাখতে পারো, উদ্দেশ্য মনে রাখা। আর কেউ যদি ছন্দ মুখস্থ না করেও মনে রাখতে পারো, এটা সবচেয়ে বেটার। ছন্দ এমন কোনো জরুরি বিষয় না, এটা দুর্বলদের জন্য বা যারা মনে রাখতে একটু সমস্যা হয়। আমি নিজে ছন্দ দিয়ে মনে রাখিনি, আমার সব মুখস্থ ছিল, কিন্তু আমি ছন্দ তখন জানতাম না, ছন্দ জানলাম পরে। অতএব মনে করো না যে ছন্দটা এত জরুরি কোনো বিষয়। বিষয়টা তুমি লম্ববায়ু ত্রিভুজ বলতে পারলেই হলো, তুমি ছন্দ দিয়া মনে রাখো বা এমনিতে মনে রাখো, সেটা তোমার ব্যাপার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা এর পরবর্তীতে এটা নিয়ে অঙ্ক শুরু করে দেবো সামনের ক্লাসে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে যেন সবাইকে আমরা পাই এই আশা ব্যক্ত করে। এবং 6টা নাম তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে এবং 6টা অনুপাতে মুখস্থ করে ফেলবে, আসল নামটা মুখস্থ করে ফেলবে। এবং ত্রিভুজের 3 বাহুর থিটার সাপেক্ষে যে নামগুলো হচ্ছে এই বিষয়গুলো ইয়া করবে, সামনের দিন হালকা একটু প্র্যাকটিস করে শুরু করবো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।